আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকের অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে চ্যাপ্টার 2 এর কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমরা এর আগে চ্যাপ্টার 3 এর কিছু বোর্ড নিয়ে সলিউশন করেছিলাম, তো আশা করি তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করছো। আজকে আমাদের প্রথম যে টপিকটি আছে চ্যাপ্টার 2 এর ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটার দিক কি হবে, অর্থাৎ ডেটা কোন দিকে থেকে কোন দিকে যাবে তা খুবই গুরুত্বপূর্ণ। ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রোভাইড দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়, অর্থাৎ ডেটার দিক বা ডেটা কোন দিকে প্রবাহিত হবে সেটার উপর ভিত্তি করে, অর্থাৎ ডেটা প্রোভাইড দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডেটা আদান প্রদানের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগটা কি কি? একটা হলো সিমপ্লেক্স মোড, একটা হাফ ডুপ্লেক্স, আর একটা কি ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডে বলা হয়েছে একমুখী ডেটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স মোড। এই ব্যবস্থায় যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সে প্রান্ত ডেটা গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ প্রান্ত ডেটা প্রেরণ করতে পারবে না, অর্থাৎ ডেটা একমুখী প্রবাহিত হবে। যে কেউ যদি বা কোনো প্রান্ত যদি ডেটা গ্রহণ করে তাহলে শুধু সে গ্রহণই করতে পারবে, প্রেরণ করতে পারবে না। আর যদি কোনো প্রান্ত প্রেরণ করে তাহলে সে ডেটা গ্রহণ করতে পারবে না, শুধু প্রেরণ করবে। এখানে উদাহরণ হিসাবে যে বলেছে, যেমন ক থেকে খতে ডেটা প্রেরণ করা যাবে, কিন্তু খ থেকে কতে কি ডেটা প্রেরণ করা যাবে না, একমুখী প্রবাহিত হবে। উদাহরণ হিসাবে বলা হয়েছে পিএবিএক্স সিস্টেম, রেডিও, টিভি, সাধারণ অনুষ্ঠানমালা, তাই না? অর্থাৎ রেডিও টিভিতে আমরা যেটা দেখে থাকি তখন আমাদের রেডিও বা টিভি স্টেশন থেকে যেটা সম্প্রচার করা হয় সেটাই আমাদের কাছে আসে, সেই ডেটাগুলাই আমরা দেখতে পাই, কিন্তু আমাদের কাছ থেকে কোনো ডেটা রেডিও বা টিভি চ্যানেলে বা স্টেশনে যায় না। এই জন্য বলা হয়েছে এগুলা। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, যেমন আমরা কম্পিউটার থেকে প্রিন্ট করার সময় কি করি, প্রিন্টারে ডেটাটা পাঠাই, সেটাই আমাদের প্রিন্ট করে দেয়। কিন্তু প্রিন্টার থেকে কি কখনো আমাদের কম্পিউটারে ডেটা আসে? অবশ্যই নয়। বলেছে কিবোর্ড থেকে কম্পিউটারে ইত্যাদি, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা যদি কিছু প্রেস করি, কোনো কমান্ড দিই, তাহলে সেটা কম্পিউটার গ্রহণ করে, কিন্তু কম্পিউটার থেকে কিবোর্ডে কোনো ডেটা আসে না। এটাকে বলে সিমপ্লেক্স মোড। পরে দ্বিতীয় নম্বরে বলেছে হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোডে বলেছে এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক উভয় ডেটা স্থানান্তর করতে পারে, অর্থাৎ প্রেরক ডেটা গ্রহণও করতে পারে, প্রেরণও করতে পারে, প্রাপকও সেমভাবে গ্রহণ এবং প্রেরণ করতে পারে, তবে তা একই সময়ে যুগপৎ সম্ভব নয়। অর্থাৎ গ্রাহক যদি অর্থাৎ প্রেরক যদি ডেটা প্রেরণ করে তাহলে সে ওই সময়ে গ্রহণ করতে পারবে না, সে শুধু প্রেরণই করতে পারে। আবার যখন গ্রহণ করবে তখন ওই মাধ্যমটা স্থির থাকবে। যে কোনো প্রান্ত বলেছে, যে কোনো প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারবে, একই সময়ে গ্রহণ এবং প্রেরণ দুটোই করতে পারবে না। তাই বলেছে কিন্তু গ্রহণ ও প্রেরণ একই সাথে করতে পারে না। চিত্রে দেখা যাচ্ছে যে ক যখন ডেটা প্রেরণ করবে, খ তখন শুধু গ্রহণ করতে পারবে কিন্তু প্রেরণ করতে পারবে না, তাই তো? ক এর যখন প্রেরণ করা শেষ হয়ে যাবে তখনই শুধুমাত্র খ কি করতে পারে, প্রেরণ করতে পারে, ক এর সময় শেষ হওয়ার পরে। পরে বলেছে ক এর প্রেরণ প্রক্রিয়া সম্পন্ন হলে খ ডেটা প্রেরণ করতে পারবে, তবে ক শুধুমাত্র গ্রহণ করতে পারবে কিন্তু ওই সময়টুকুতে প্রেরণ করতে পারবে না যখন খ প্রেরণ করবে, অর্থাৎ ওই মাধ্যমটা একজনই শুধু ব্যবহার করতে পারবে। উদাহরণ হিসাবে বলা হয়েছে ওয়াকি টকির মাধ্যমে যোগাযোগ। তোমরা খেয়াল করবে ওয়াকি টকিতে যখন যোগাযোগ করা হয়, আমাদের কলেজেই আছে সেটি, তখন কেউ যদি কথা বলে ওয়াকি টকিতে, বাকিরা শুধু শুনতে পারে, তারা ওই মুহূর্তে বা ওই সময়টুকুতে বলতে পারে না, তাই তো? এটা একটা উদাহরণ ছিল হাফ ডুপ্লেক্সের। পরে তৃতীয় নম্বরে ফুল ডুপ্লেক্সে বলা হয়েছে ফুল ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডেটা আদান প্রদান ব্যবস্থা থাকে। যে কোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় ডেটা প্রেরণও করতে
পারে। উদাহরণ হিসাবে বলেছে টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি, তাই তো? অর্থাৎ ফুল ডুপ্লেক্স মোডে যেটা হয়, একই সময়ে কোনো প্রান্ত গ্রহণ এবং প্রেরণ দুটোই সম্ভব, কিন্তু হাফ ডুপ্লেক্সে একই সময়ে গ্রহণ প্রেরণ সম্ভব নয়। একই সময়ে শুধু গ্রহণ করতে পারে একজন অথবা প্রেরণ করতে পারে, তাই তো? এটাই হলো পার্থক্য হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের ভিতরে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল, তোমরা অবশ্যই বাসায় এটা নোট করে পড়বে এবং তোমাদের বইয়ে যেটুকু আছে সেটুকুও কভার করবে। পরে যে টপিকটি আছে ক্লাউড কম্পিউটিং এর ধারণা। ক্লাউড কম্পিউটিং আসলে জিনিসটা কি? বলেছে তথ্য প্রযুক্তির নানা ধরনের সেবা পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানকে সবসময় নানা ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, সার্ভার ইত্যাদি কিনতে হয়। সার্ভার ব্যবহার করার জন্য প্রয়োজন হয় মূল্যবান সফটওয়্যার এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য প্রয়োজন হয় দক্ষ জনবল বা জনশক্তি। তবে প্রতিষ্ঠানটি তথ্য প্রযুক্তি সেবা পেতে পারে। প্রতিষ্ঠানে অনেক সময় অল্প সময়ের একটি সেবার প্রয়োজন হয় এবং সেই সাময়িক সেবার জন্য প্রতিষ্ঠানটিকে অনেক সময় অনেক খরচ সাপেক্ষে একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়। অর্থাৎ আমার ছোট একটা সার্ভিস প্রয়োজন, যার কারণে আমাদের সার্ভার কেনা লাগবে, তারপর আরও বিভিন্ন সফটওয়্যার কেনা লাগবে, তার জন্য একটা রক্ষণাবেক্ষণ লোক রাখা লাগবে, অনেক খরচের প্রয়োজন হয়। তাই বলেছে শুধু তাই নয়, তথ্য প্রযুক্তি সংক্রান্ত ডিভাইস এত দ্রুত উন্নত হচ্ছে যে অনেক অর্থ দিয়ে নানা রকমের যন্ত্রপাতি কেনার কয়েক বছরের ভিতরে দেখা যায় তার আর্থিক মূল্য কমে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের পরিস্থিতির কারণে তথ্য প্রযুক্তি ক্লাউড কম্পিউটিং নামে একটি নতুন ধরনের সেবা জন্ম নিয়েছে। যে কোনো ব্যবহারকারী বা প্রতিষ্ঠান নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করতে পারবে। ব্যবহারকারীকে কিছুই করতে হবে না, সেবা প্রদানকারীর যে প্রতিষ্ঠান তার জন্য সব কিছু করে দেবে, তাই তো? অর্থাৎ বিনিময়ে আমাদেরকে টাকা দিয়ে সেই সেবাটা গ্রহণ করতে হবে, যে প্রতিষ্ঠান আমাদের সেবাটা দিবে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে, তাই বলা হয়েছে। পরে বলেছে ব্যবহারকারীর যতটুকু সেবা দরকার ঠিক ততটুকু সেবার জন্য সে কি মূল্য দেবে বা টাকা খরচ করবে। কেউ যদি ইয়াহু জিমেল ব্যবহার করে কোনো ইমেল পাঠিয়ে থাকি তাহলে সেই কাজটি ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে হয়ে থাকে। তুমি কিংবা কেউ সার্চ ইঞ্জিন গুগলে কোনো তথ্য খুঁজে দেখো, তাহলেও সেটিকেও ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা হয়েছে। সুতরাং ইন্টারনেটে বা ওয়েব সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি, তাই হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। এটি একটি বিশেষ পরিষেবা। এটি এমন এক ধরনের ক্লাউড প্রযুক্তি যেখানে কেন্দ্রীয়ভাবে সার্ভার বা শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে ডেটা ও অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার প্রোগ্রাম সমূহকে নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম। এক্ষেত্রে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহারকারীদের ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ আমি যদি ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা ব্যবহার করি তাহলে আমি একজন কি ক্লায়েন্ট। বলেছে ক্লায়েন্ট তার চাহিদা মাফিক সেবা গ্রহণ করতে থাকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারের মাধ্যমে ক্লাউড যে প্রদত্ত সেবাসমূহ ভোগ করা যায়। ক্লাউড কম্পিউটিং অনলাইন পরিষেবা, ডেটা অ্যাক্সেস, ডেটা স্পেস প্রদান করে। ক্লাউড কম্পিউটিং আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে অনলাইন ব্যাকআপ সার্ভিস, সামাজিক যোগাযোগ সার্ভিস এবং পার্সোনাল ডেটা সার্ভিস। ক্লাউড কম্পিউটিংয়ের জন্য ইন্টারনেট সংযোগ অপরিহার্য। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এমন একটা পদ্ধতি, এমন একটা প্রসেস যেখানে একটা কোম্পানি বা প্রতিষ্ঠান বিভিন্ন সেবা প্রদান করবে এবং এই সেবাগুলা যারা গ্রহণ করবে ইন্টারনেটের মাধ্যমে, সেটা হার্ডওয়্যার ভিত্তিকও হতে পারে বা সফটওয়্যার ভিত্তিকও হতে পারে। এই হার্ডওয়্যার বা সফটওয়্যারের সুবিধা যারা গ্রহণ করবে ইন্টারনেটের মাধ্যমে, তারা তাদের প্রয়োজন মাফিক টাকা পে করবে। অর্থাৎ আমার যতটুকু ব্যবহার করব সেই পরিমাণ টাকা ওই প্রতিষ্ঠানকে প্রদান করবে। এটাই হলো ক্লাউড কম্পিউটিংয়ের ধারণা। বলেছে এটি এমন একটি মডেল যাতে নিম্নোক্ত তিনটি বৈশিষ্ট্য থাকে। ক্লাউড কম্পিউটিংয়ের তিনটা প্রধান বৈশিষ্ট্য হলো রিসোর্স স্কেলেবিলিটি, অর্থাৎ ছোট বা বড় যেই হোক ক্রেতার সব ধরনের চাহিদা মেটানো হবে। ক্রেতা যত সেবা চাইবে দাতা তত অধিক পরিমাণে সেবা দিতে পারবে। অর্থাৎ এটা এমন একটা পদ্ধতি, আমি ছোট বা বড় এটা ব্যাপার না, আমি যদি টাকা পে করি তাহলে সে অবশ্যই আমাকে সেবা দিতে বাধ্য।
তাই বলেছে, অর্থাৎ আমি যতটুকু চাহিদা আমার প্রয়োজন সে সম্পূর্ণ চাহিদাটুকু আমাকে দিতে বাধ্য। দ্বিতীয় নম্বরে বলেছে অন ডিমান্ড, ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে, অর্থাৎ আমি যদি রাত 2টায়ও সেবা চাই সেটা আমি সেবাটা গ্রহণ করতে পারবো। ক্রেতা তার ইচ্ছা মতো যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। আমার সাপোজ আমার চাহিদা যতটুকু প্রয়োজন, এখন যতটুকু প্রয়োজন কিছুক্ষণ পর তার থেকে বেশি বা কম হতে পারে, সেটা আমি আমার ইচ্ছা মতো চাহিদা বাড়াতে বা কমাতে পারি এবং সেই অনুযায়ী আমাকে টাকাটা পে করতে হবে। 3 নম্বরে বলেছে পে অ্যাজ ইউ গো, অর্থাৎ এটি একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না, ক্রেতা যতটুকু ব্যবহার করবে কেবলমাত্র ততটুকুর জন্য মূল্য দেবে। এখানে ক্লাউড কম্পিউটিংয়ের কিছু আরও বৈশিষ্ট্য আছে, তোমাদের বইয়ে দেখবে, ওই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মুখস্থ করবে। তো আশা করি ক্লাউড কম্পিউটিংয়ে কারো সমস্যা হওয়ার কথা না, তোমরা যতটুকু প্রয়োজন বাকিটা বাসায় পড়বে, পড়লে আশা করি ধারণা ক্লিয়ার হয়ে যাবে। পরে এখানে আছে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা ও অসুবিধা কি কি আছে। সুবিধার ভিতর আছে অপারেটিং খরচ তুলনামূলক কম থাকে, নিজস্ব হার্ডওয়্যার বা সফটওয়্যারের প্রয়োজন হয় না, তাই না? ফলে কি খরচ কম, অর্থাৎ আমার সফটওয়্যার বা হার্ডওয়্যার কেনার প্রয়োজন পড়ে না। সার্বক্ষণিক ব্যবহার করা যায়, অর্থাৎ যখন ইচ্ছা তখনই কি এই সুবিধাটা ব্যবহার করা যায়। যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড বা ডাউনলোড করা যায়। তথ্য কিভাবে প্রসেস বা সংরক্ষিত হবে তা জানার প্রয়োজন হয় না, তাই তো? এটা ওই ওই সফটওয়্যার বা হার্ডওয়্যারই এটা প্রসেস করে দেয়, আমাকে জানার প্রয়োজন হয় না বা প্রসেস করে দেওয়ার প্রয়োজন পড়ে না। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়ে থাকে, অর্থাৎ অটো আপডেট যেটা বলে থাকি আমরা। যে কোনো ছোট বা বড় হার্ডওয়্যারের মধ্যে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে, অর্থাৎ এটার যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলো আছে সেটা ছোট বা বড় হার্ডওয়্যার, মানে আমি ফোন দিয়েও ব্যবহার করতে পারি বা ল্যাপটপ কম্পিউটার দিয়েও ব্যবহার করতে পারি, তাই বলেছে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে ছোট বা বড় ডিভাইস বা হার্ডওয়্যারে। 8 নম্বরে বলেছে সহজেই কাজকর্ম মনিটরিংয়ের কাজ করা যায়, ফলে বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা যায়। এটা ছিল ক্লাউড কম্পিউটিংয়ের কিছু সুবিধা। অসুবিধার ভিতর আছে ডেটা, তথ্য অথবা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের উপর নিয়ন্ত্রণ থাকে এবং এটি দ্রুত গতি সম্পন্ন নয়। 2 বলেছে আবহাওয়াজনিত কারণে বা ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হলে সার্ভিস বিঘ্নিত হয়, অর্থাৎ আমার ইন্টারনেট সংযোগ না থাকলে আমি সার্ভিসটা গ্রহণ করতে পারবো না, যেহেতু দূরবর্তী স্থান থেকে আমাদের সব সুবিধাটা নিতে হয় এজন্য। 3 বলেছে ক্লাউড সাইটটিতে সমস্যা দেখা দিলে ব্যবহারকারী তার সার্ভিস থেকে বঞ্চিত হয়। সাপোজ ওই প্রতিষ্ঠানের যে সাইট, ওয়েবসাইট বা ক্লাউডের যে সাইটটি আছে যেখান থেকে আমি সেবা গ্রহণ করছি, ওই সাইটে যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমি সুবিধা বা সার্ভিস নিতে পারবো না। তথ্যের গোপনীয়তা ভঙ্গের এবং তথ্য পাল্টে যাওয়ার অর্থাৎ হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। সর্বশেষে 5 বলেছে তথ্য ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারী জানার উপায় থাকে না, অর্থাৎ আমি যে আমার তথ্যটা আপলোড করলাম সেই তথ্য বা ফাইল বা ডেটাটা কোথায় রাখছি বা কোথায় যাচ্ছে সেটা ব্যবহারকারী জানে না, তাই তো? তো এটা ছিল ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা অসুবিধা। তোমরা ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য সহ আরও ভালোভাবে পড়বে এবং পরবর্তী ক্লাস পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।